আদাব। আদাব। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি স্যার। আচ্ছা, আপনাদের সাথে আমার আগে ক্লাস হয়েছে? জি স্যার। ওকে, আমরা বরাবরের মতোই আজকে আমরা রাইটিং এর কিছু ইস্যুস নিয়ে আলোচনা করব। আমাদের একটু আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন স্পষ্ট? জি স্যার। আচ্ছা, একটু হোল্ড করেন। আমাদের আপনাদের সাথে আমার আগে ক্লাস হচ্ছে? জি স্যার। ওকে। স্বাগত। শুরু করব। আজকের ক্লাসটার ধরনটা একটু আলাদা। যে যারা কানেক্টেড আছেন আমাদের সাথে ফেসবুকে, আমাদেরকে শুনতে পাচ্ছেন? একটু একটু কনফার্ম করেন আমাদেরকে কমেন্ট করে যে আপনারা আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনারা কনফার্ম করলে আমরা ক্লাসটা শুরু করব। ফেসবুকে যারা লাইভে আছে আমাদের সাথে একটু মন্তব্য করেন যে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ধন্যবাদ সাকিব আল হাসান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমরা আমাদের রেগুলার যে রিটেন লেকচারের একটা পার্টিকুলার লেকচারে কিছু টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো বরাবরের মতোই আমাদের পড়ার ধরনটা একইভাবে থাকবে। আমরা পার্টিকুলার টপিকটা নিয়ে খুব ইনডেপথ গল্প আকারে আলোচনা করার চেষ্টা করব। দেন উই উইল ট্রাই টু রিক্রিয়েট দ্য স্টোরি বাই আওয়ারসেলফ। ঠিক আছে? আপনারা যারা ফেসবুকে লাইভে আছেন, আপনাদের কাছ থেকে হয়তো লাইভে ফিডব্যাকটা শুনতে পাবো না। যারা যারা জুমে কানেক্টেড আছেন বা ফেসবুকে যারা আছেন, তারা মন্তব্য করেও আপনাদের রেসপন্সগুলো জানাতে পারবেন আমাদের। ওকে, তাহলে আজকে আমাদের রিটেন লেকচার 9, এই 9 নম্বর লেকচার শিটে আমরা বেসিক্যালি কিছু ক্রাইসিস নিয়ে আলোচনা করব। ক্রাইসিস ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে প্রিভেলিং ক্রাইসিসগুলো কি কি আছে এখন, মোটা দাগে কোন কোন প্রবলেমগুলো বলা যায় আন্তর্জাতিকভাবে বর্তমানে বিদ্যমান, এবং ইকোনমির উপরে তার ইম্প্যাক্টগুলো দেখার চেষ্টা করবো আমরা। একইভাবে বাংলাদেশের ইকোনমির উপরে বা বাংলাদেশের ইকোনমিতে এখন যে প্রিভেলিং ক্রাইসিসগুলো বা প্রিভেলিং চ্যালেঞ্জেসগুলো আছে, উই উইল অলসো টক অ্যাবাউট দ্যাট। সিমিলারলি উই উইল ট্রাই টু ডিসকাস অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস অফ প্রিভেলিং ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে চ্যালেঞ্জেসগুলো আছে, এই চ্যালেঞ্জেসগুলো উত্তরণে হোয়াট কুড বি দ্য পসিবল রেকমেন্ডেশনস বা পসিবল সলিউশনস, উই উইল অলসো ফোকাস অন দ্যাট। এর বাইরে আমরা একটু দেখার চেষ্টা করবো যে আমরা সবাই জানি যে বাংলাদেশ ইজ গোয়িং টু গ্রাজুয়েট ফ্রম এলডিসি টুয়ার্ডস এ ডেভেলপিং কান্ট্রি। 2026 সালের মধ্যে আমাদের এই গ্রাজুয়েশনটা সম্পন্ন হওয়ার কথা। গ্রাজুয়েশন সম্পন্ন হলে আমাদের কিছু সুবিধা যেমন থাকবে, উই নো every opportunities comes with different challenges. তো এলডিসি থেকে উত্তরণের ফলে আমাদের যে অপরচুনিটি বা যে সুবিধাগুলো ক্রিয়েট হবে, সাথে সাথে নতুন নতুন অনেক চ্যালেঞ্জেসও সৃষ্টি হবে বাংলাদেশের জন্য। বিশেষ করে বাংলাদেশের এক্সপোর্টকে ঘিরে আমরা যে জিএসপি সুবিধা পাই, জিএসপি যেটাকে আমরা বলি জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, সেই সুবিধা কিন্তু বাংলাদেশ আর পাবে না। সেই সুবিধা না পেলে হোয়াট কুড বি দ্য পসিবল রেকমেন্ডেশনস, যে
কি কি করা যেতে পারে বাংলাদেশকে এলডিসি চ্যালেঞ্জগুলো, এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা ওগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। আপনারা খুবই সংক্ষিপ্ত সময় যদি একটু মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকেন, আলোচনাগুলো ধরতে পারবেন, বুঝতে পারবেন। আমরা এমনভাবে কথাগুলো বলার চেষ্টা করব যাতে ডেটাগুলো আপনাদের এমনিতেই মনে থাকে। যে তথ্য উপাত্তগুলো দিব, আমরা বলবো, এগুলো গল্পের আকারে বলার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, অনেকে মন্তব্য করেছেন, আপনাদের কমেন্টসগুলোর জন্য সবাইকে ধন্যবাদ। ওকে, মাহমুদুল হাসান, শুনে ভালো লাগলো। ঠিক আছে, স্টে কানেক্টেড এন্ড স্টে কেয়ারফুল অ্যাজ ওয়েল। ওকে, চলেন তাহলে। আর যাদের খাতা কলম নিয়ে ক্লাসটা করার সুযোগ আছে তারা সাথে খাতা কলমটা রাখেন পাশে, আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, লেটস বিগিন। আচ্ছা, আমাদের বোর্ড কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা? ক্লিয়ার পড়তে পারছেন বোর্ডের লেখাগুলো? আমাদের যারা ফেসবুকে আছেন কানেক্টেড, লেখাগুলো দেখা যায়? বা লাইটিং কোনো ইস্যুজ আছে কিনা বোর্ডের লেখাগুলো দেখতে আপনাদের জন্য? আমাদের সাথে ফেসবুকে যারা কানেক্টেড আছেন, আপনারা আমাদের বোর্ডে লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা? স্পষ্ট পড়তে পাচ্ছেন? ওকে, ওকে, থ্যাংক ইউ জাহিদ সাহেব, জাইবা তাসলিম, থ্যাংক ইউ। হ্যাঁ, সাকিব আল হাসান, মাহমুদুল হাসান, লিটন মিয়া সরকার, থ্যাংক ইউ। ওকে, ইমরান হোসেন, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমাদের আজকে কথা বলার যে টপিকটা সেটা হবে যে কারেন্ট গ্লোবাল ইকোনমিক চ্যালেঞ্জেস। আমরা ভূমিকাতে একটা ওভারঅল ধারণা নিয়ে তারপর আমরা ব্রড হেডে, মোটা দাগে এই চ্যালেঞ্জেসগুলোকে ভাগ করার চেষ্টা করব যে কোথায় কোথায় প্রবলেমগুলো আছে। তারপর আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে চ্যালেঞ্জগুলো দেখব। তাহলে দেখেন, ওকে, আমরা এখন একদম হাতে কলমে যে পরীক্ষার খাতায় আমরা আসলে কিভাবে লিখবো বা যখন শিখবো তখন কিভাবে শিখবো। কোনো একটা টপিকে আপনি যখন ফোকাস রাইটিং বা রচনা যাই শিখেন, এটা লেখার শুরুতে যে একদম, এটা আমরা জানি ছোটবেলা থেকে এভাবে আমরা শিখে এসেছি যে শুরুতে একটা এলিমেন্টারি আলোচনা থাকে যেটাকে আমরা ভূমিকা বা ইন্ট্রোডাকশন বলে জানি। এলিমেন্টারি আলোচনাতে যে একটু বেসিক ধারণা। তো কারেন্ট গ্লোবাল ইকোনমিক চ্যালেঞ্জেস বা কারেন্ট গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসে আমরা আমাদের আলোচনাগুলো বা এই শুরুর বেসিক যে ভূমিকাটা এভাবে দিতে পারি যে বর্তমানে সারা বিশ্বে অন অ্যান অ্যাভারেজ আমাদের গ্রোথ রেট কত। তো যেগুলো ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপড ইকোনমিক, এই ডেভেলপড ইকোনমির গ্রোথ রেট কত, আর যারা ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপিং ইকোনমি বা লিয়েস্ট ডেভেলপিং ইকোনমি, তাদের গ্রোথ রেট যেহেতু কম বা বেশি নিশ্চয়ই ডিফারেন্ট থাকবে ফ্রম দ্যাট অফ অ্যাডভান্সড অর ডেভেলপড কান্ট্রি। তো তাদের রেটের ডিফারেন্সিয়েশনের কারণে পুরো অ্যাভারেজ গ্লোবাল রেটটা বাড়বে কমবে কিনা, এটা একটু আমরা দেখবো। প্রথমে যে গ্রোথ রেট নিয়ে আমরা একটু কথা বলবো। দ্বিতীয় আমরা কথা বলবো ইনফ্লেশন নিয়ে। এই দুইটা জিনিস আসলে একটা অর্থনীতিতে আয়নার মতো। আপনি যদি একটা অর্থনীতির অনেক তথ্য উপাত্ত থাকতে পারে, কিন্তু আপনি যদি মোটা দাগে দুইটা জিনিস একটু দেখেন যে একটা অর্থনীতির কোন রেটে সে গ্রো করছে বা কোন রেটে সে ডেভেলপ করছে, গ্রোথ রেট দেখেন, আবার যদি একটা ইকোনমির ইনফ্লেশন রেট দেখেন, তাহলে ওই অর্থনীতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। তেমনি ভাবে গ্লোবাল ইকোনমি সম্পর্কে একদম বেসিক ধারণা পেতে আমরা এই দুইটা রেটকে দেখতে পারি। একটা হচ্ছে গ্রোথ রেট বা এভারেজ গ্রোথ রেট, আর একটা হচ্ছে এভারেজ ইনফ্লেশন রেট। তো শুরুতে আমরা এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, তারপর আমরা এই ডাটাগুলোকে গল্পের মতো করে আলোচনা করব বারবার, যাতে আমাদের মনে থাকে। প্রথমে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক হবে এখানে আসলে, দ্য বেসলাইন ফোরকাস্ট ইজ ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি টু কন্টিনিউ গ্রোয়িং at 3.2% during 2024 and 2025 at the same pace in 2023। তাহলে দেখেন, মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হচ্ছে সাধারণত যে মানি প্রিন্টিং এর ফলে বা কারেন্সি কোন একটা পার্টিকুলার প্রিন্টিং এর ফলে আপনার টাকার বা যে কোনো একটা পার্টিকুলার কারেন্সির ক্রয় ক্ষমতা কমে যাওয়া। যে রেটে ক্রয় ক্ষমতাটা কমে যায় ওটাকে সাধারণত বলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। মানে বেসিক কথা হচ্ছে এটা। ওকে, এখন এখানে একটু খেয়াল করেন যে কথাটা আমরা বললাম যে আমাদের
ইকোনমি, গ্লোবাল ইকোনমি এখন এভারেজ গ্রোথ রেট হচ্ছে 3.2%, এটা 2024 সালের কথা, অ্যান্ড দ্য সেম থিং ইজ এক্সপেক্টেড ফর 2025 অ্যাজ ওয়েল। আর যেটা নাকি ছিল 2023, 23 সালেও ছিল এটা, 24 সালেও এটা প্রিভেল করছে। আশা করা যায় 2025 সালেও গ্লোবাল ইকোনমি গ্রো করবে 3.2% রেটে। ঠিক আছে, 3.2% রেটে আমাদের গ্লোবাল ইকোনমি গ্রো করবে, এটা আশা করা যায়। এটা মোটামুটি 2023-24ও এমন, 23ও এমন ছিল, 25-এ এমন থাকবে বলে আশা করা যাচ্ছে। এবার একটু খেয়াল করেন, স্লাইট অ্যাক্সিলারেশন, এটা সামান্য একটু বৃদ্ধি, স্লাইট অ্যাক্সিলারেশন কোথায়? ফর অ্যাডভান্সড ইকোনমিস, যারা ধনী দেশ বা ধনী অর্থনীতি, তাদের জন্য এই রেটটা একটু অ্যাডভান্সলি বাড়বে। ওয়ার গ্রোথ ইজ এক্সপেক্টেড টু রাইজ ফ্রম 1.6% ইন 2023। 2023 সালে এই ধনী দেশগুলো গ্রোথ রেট ছিল অন অ্যান এভারেজ, ইকোনমিক গ্রোথ ছিল 1.6%, আর যেটা 2024 সালে তাদের এই গ্রোথ রেট দাঁড়ায় 1.7%। ঠিক আছে, 1.7 in 2024 and it was 1.6 in 2023। আর এটা 2025 সালে they are expecting the same rate to be 1.8%। তাহলে খেয়াল করেন, আমরা তিনটা জিনিস বললাম। ফার্স্ট আমরা বললাম সারা পৃথিবীতে বর্তমানে যে অবস্থাটা আছে তাতে গ্লোবাল ইকোনমি ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইট উইল গ্রো বাই 3.2%। ওকে, এই 3.2% এটা 23 সালেও এরকম ছিল, 24 সালেও এরকম আছে এখন পর্যন্ত, আশা করা যায় 25 সালেও এটা এরকম থাকবে। অন দ্য সেম টাইম আমরা বলতেছি যে এই জিনিসটা ধনী দেশগুলোর জন্য বা অ্যাডভান্স ইকোনমিস অথবা অ্যাডভান্স কান্ট্রিজের জন্য এটা আরেকটু বেশি। অ্যাডভান্স কান্ট্রিজগুলো 2023 সালে তাদের ইকোনমি গ্রো করেছিল 1.6 করে গ্রোথ রেট ছিল, 24 সালে এটা তাদের জন্য ছিল 1.7, আর তারা আশা করছে 2025 সালে ইট উইল বি 1.8%। ওকে, এখন এই পিকচারটা কিন্তু আসলে ধনী দেশগুলোর জন্য, গরিব দেশগুলোর জন্য বা যারা এমার্জিং মার্কেট বা যারা ডেভেলপিং কান্ট্রি তাদের জন্য একটা মডেস্ট স্লো ডাউন হচ্ছে এই গ্রোথ রেটে। যেমনটা আমাদের দেশের ক্ষেত্রে যদি বলি, উই আর এক্সপেক্টিং যে আমাদের গ্রোথ রেট হবে অ্যারাউন্ড 9% বা 8%, এরকম আমাদের গ্রোথ রেট উই আর এক্সপেক্টিং। বাস্তবে দেখা যাচ্ছে এটা আসলে 5-এরও কম চলে আসতেছে। হ্যাঁ, এটা বিভিন্ন কারণে হচ্ছে। তো এটা শুধু আমরা না, যারা মোটামুটি ডেভেলপিং বা এমার্জিং কান্ট্রি বা এমার্জিং মার্কেট তাদের সবারই প্রত্যেকেরই দেখা যায় একটা মডেস্ট স্লো ডাউন হবে। ওকে, এটা তাহলে এই এমার্জিং কান্ট্রিগুলো বা ডেভেলপিং কান্ট্রিগুলো তাদের কি অবস্থা ছিল? তাদের অবস্থা ছিল 2023 সালে তাদের গ্রোথ রেট ছিল 4.3%, যেটা 24 সালে একটু কমে গেছে 4.2। এটা কিন্তু কোনো একটা দেশের না, সব ডেভেলপিং বা সব এমার্জিং ইকোনমিগুলোর জন্য 2023 সালে ইট ওয়াজ 4.2, আর 2024 এবং 25 সালে তারা আশা করতেছে যেটা এটা 4.2%-এর মতোই থাকবে। ওকে, এবার দেখেন, দ্য ফোরকাস্ট ফর গ্লোবাল গ্রোথ 5 years from now at 3.1% is at its lowest in decades. গ্লোবাল ইনফ্লেশন, আচ্ছা এবার এর পরের টপিকটা হচ্ছে ইনফ্লেশন নিয়ে। তাহলে এতটুকু কথা বললাম আমরা গ্রোথ রেট নিয়ে। ঠিক আছে, আমরা এখানে বেসিক্যালি তিনটা গ্রোথ রেট নিয়ে বলেছি। একটা গ্লোবাল এভারেজ সবার জন্য, ধনী গরিব সবার জন্য 3.2%, এটা 23 সালে ছিল, 24 সালে ছিল, 25 সালে উই আর এক্সপেক্টিং দ্য সেম রেট। আবার এরপরে আমরা বলেছি যারা ডেভেলপড ইকোনমিস, যারা ধনী দেশ তাদের জন্য গ্রোথ রেটটা কেমন? তাদের জন্য গ্রোথ রেটটা একটু স্লাইটলি ইনক্রিজিং করছে। 23 সালে তাদের গ্রোথ রেট 1.6 ছিল, 24 সালে 1.7, আর 25 সালে দে আর এক্সপেক্টিং 1.8। একটা মজার ব্যাপার খেয়াল করেন, ধনী দেশগুলো আমরা বলছি যে 1.6, তারা 1.5%-এর মতো করে বাড়ে, 1%, 1.5%-এর মতো করে তাদের ইকোনমি বাড়ে। কিন্তু যারা ডেভেলপিং ইকোনমিস বা গরিব দেশ বা উন্নয়নশীল দেশ তাদের গ্রোথ রেট দেখেন 4%, 4.3, 4.2। তাহলে এটা খুবই ইন্টারেস্টিং একটা ডাটা যে ধনী দেশের গ্রোথ রেট কম কিন্তু গরিব দেশের গ্রোথ রেট বেশি। তার মানে কি গরিব দেশগুলো বেশি রেটে আগাচ্ছে? আর জিনিসটা আসলে ঠিকঠাক ওরকম না। ব্যাপারটা হচ্ছে কি, যারা ডেভেলপড ইকোনমিস বা যারা খুবই ধনী দেশ তাদের ইকোনমির সাইজ কিন্তু অনেক বড়, বিশাল। এই আমাদের ইকোনমির চেয়ে কয়েক গুণ বড় তাদের ইকোনমি। তো তাদের ইকোনমির 1% বাড়লে এটা মানে এর সাইজটা, ইউ নো হোয়াট আই মিন, মানে আপনার কোনো কিছু পার্সেন্টেজ করি তো আমরা বেইজের উপরে, রাইট? আপনি 100 টাকার যদি 1% করেন এটা যে জিনিস, আর 10 টাকার ধরেন 4% করা, ইউ নো হোয়াট আই মিন, বা 1000 টাকার 1% করা, তো ওদের হচ্ছে ওরা ইকোনমিক সাইজ অনেক বেশি বড়, তো ওদের 1%, 1.5% এটা অনেক ম্যাটার করে। আর যে ছোট দেশগুলো, গরিব দেশগুলো, এদের ইকোনমির সাইজ ছোট, এদের পার্সেন্টেজ অনেক বেশি বাড়লেও দেখা যায় যে অ্যাকচুয়াল ফিগারে ওই তাদের সাথে সমকক্ষ আসলে হয় না কখনো। ওকে, এবার যেটা আমরা বলতে চাচ্ছি, ইনফ্লেশনের কথা একটু বলতে চাচ্ছি। উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট গ্রোথ রেট। তাহলে আমাদের ডেটা কয়টা দেখেন, আমরা বলেছি গ্লোবাল ইকোনমির অ্যাভারেজ গ্রোথ রেট
3.2 এর মতো ছিল, এটা এরকমই থাকবে বলে আশা করা যায়। ধনী দেশগুলো 1.5% মতো তাদের গ্রোথ রেট থাকে। 2023 সালে তাদের ছিল 1.6, 24 সালে ছিল 1.7 and they are expecting that it will become 1.8 in 2025. কিন্তু যারা ইমার্জিং কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি তাদের জন্য পিকচারটা একটু ডিফারেন্ট। তাদের গ্রোথ রেট কত ছিল দেখেন, 23 সালে ছিল এটা 4.3, 24 সালে এটা 4.2, এটা তারা আশা করতেছে যে 25 সালে এরকমই থাকবে 4.2। তার মানে এখানে কয়টা ডাটা দেখলাম, 3.2 দেখলাম গ্লোবাল রেট, আর 1.5% এর মতো যেটা আপনার মনে রাখার জন্য বললাম 1.6 এটা ধনী দেশগুলোর জন্য। পরের বছর তারা এটা 23 সাল 1.6, 24 সালে 1.7 and they are expecting 1.8 in 2024। আর গরিব দেশগুলো তারা ওই যে 4%, 4.5% এর মতো 4.3% ছিল 2023 সালে, এটা 2024 সালে একটু কমে গেছে 4.2%। এটা মূলত এই তিনটা ডাটা আমাদের রিগার্ডিং দা গ্রোথ রেট। এটা গ্লোবাল, এটা ধনী দেশ, এটা গরিব দেশ, ঠিক আছে। তিনটা রেট আমরা একটু দেখলাম। তাহলে আবার একটু বলি, আমরা গ্লোবাল কত দেখলাম, 3 এর মতো, 3 এর কাছাকাছি হচ্ছে গ্লোবাল রেট, এটা এরকমই থাকবে বলে আশা করা যাচ্ছে, অ্যারাউন্ড 3.2। আচ্ছা, ধনী দেশগুলো কত দেখলাম, আমরা বলেছি ধনী দেশগুলো সাধারণত 1-1.5% রেটে বাড়ে। এই ডাটাগুলো একদম মানে মনে রাখবেন, এগুলো মুখের একদম ছোটের আগায় থাকবে, মুখে মুখে কথাগুলো থাকবে। যেমন আমাদের দেশের ইকোনমির সাইজ কত, 45 লক্ষ কোটি টাকা বা 50 লক্ষ কোটি টাকা, এরকমটা ব্যাপার। আমাদের গ্রোথ রেট অ্যারাউন্ড 5 বা 4.5 এরকম একটা ফিগার আমাদের গ্রোথ রেট থাকে নর্মাল ইকোনমির গ্রোথ রেট। আমাদের ইনফ্লেশন নিয়ার অ্যাবাউট 10% এর মধ্যে এখন আমাদের ইনফ্লেশন, ঠিক আছে। আর গ্লোবাল গ্রোথ রেট নিয়ে কি বললাম, আবার বলি, পুরো বিশ্বের অ্যাভারেজ গ্রোথ রেট 3.2, ঠিক আছে। 23 সাল 24 সাল এরকমই ছিল, 25 সালেও আশা করা যাচ্ছে এটা। আর ধনী দেশগুলোর জন্য তাদের ইকোনমিক সাইজ যেহেতু অনেক বড়, তাদের 1% বাড়া মানে অনেক বাড়া। সো দে ওয়ার এক্সপিরিয়েন্সিং অ্যারাউন্ড 1.6, যেটা 2023 সালে ছিল, 24 সালে এসে এটা হয়ে গেছে 1.7 and they are expecting যে 2025 সালে এটা তারা কত আশা করছে, 1.8 আশা করছে 2024 সালে। অন দ্য কন্ট্রারি আমরা দেখলাম যে গরিব দেশগুলো বা গরিব বলতে আসলে যারা ইমার্জিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, তাদের জন্য 4.3% ছিল 2023 সালে and they are expecting the same rate to be 4.2 in 2025। এবার ইনফ্লেশন নিয়ে একটু কথা বলি। সারা বিশ্বের আমাদের ইনফ্লেশনের কি অবস্থা। গ্লোবাল ইনফ্লেশন ইজ ফোরকাস্টেড টু ডিক্লাইন স্টিডিলি। দেখেন, ইনফ্লেশন ডিক্লাইন করা এটা একটা ভালো সাইন, ঠিক আছে। ইনফ্লেশন যত বাড়বে, ইনফ্লেশন বাড়া মানে হচ্ছে আপনার পকেটের টাকা আপনার পকেটেই থাকবে, বাট দ্য পারচেজিং পাওয়ার অফ দ্য সেম মানি উইল রিডিউস, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের দেশের এখন ইনফ্লেশন প্রিভেলিং রেট যদি 10% হয় ইনফ্লেশন, তাহলে এর মানেটা কি? এর মানে গত বছর এই দিনে আপনি 100 টাকায় যে পণ্যগুলো কিনতে পারতেন, পয়েন্ট টু পয়েন্ট যদি কম্পেয়ার করি, আজকে ঠিক ওই দিনে ওই জিনিসটা কিন্তু 110 টাকা লাগবে। তার মানে আপনার পকেটে 100 টাকা আছে, কারেন্সি সেম আছে, বাট দ্য পারচেজিং পাওয়ার হ্যাজ রিডিউসড, ঠিক আছে, এটা কমে গেছে। ওকে, তাহলে গ্লোবাল ইনফ্লেশনের কথা যদি দেখি আমরা, এটা আশা করা যাচ্ছে যে ইট উইল ডিক্লাইন স্টিডিলি, এটা ক্রমহ্রাসমানভাবে কমতে থাকবে। নর্মালি যেটা এখন দেখা যায়, 2023 সালে ইনফ্লেশন ওয়াজ 6.8% গ্লোবালি, অ্যারাউন্ড দ্য গ্লোব ইট ওয়াজ 6.8% ইন 2023 and it is এখানে রাখেন, and it is expected in 2024 that it will be 5.9। দেখেন, এটা ছিল 6.8 2023 সালে, ইনফ্লেশন ছিল 6.8 23 সালে। এটা আশা করা যায় যে কমে হবে কত, 5.9 2024 শেষে আমরা আশা করতে পারি 5.9। আর 25-এ এটা খুব ভালো একটা সংবাদ যে উই আর এক্সপেক্টিং দ্য ইনফ্লেশন রেট উইল বি 4.5% অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা দুইটা ডাটা দেখতে পারি গ্লোবালি। আমাদের গ্লোবাল গ্রোথ রেট হচ্ছে 3.2% অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইট ইজ এক্সপেক্টেড। আর 2025 সালে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য গ্লোবাল ইনফ্লেশন উইল বি 4.5%। তার মানে ইকোনমি গ্রো করবে 3.2% হারে গ্লোবালি, আর ইকোনমিতে ইনফ্লেশন হবে 4.5% বা 4.5%, ঠিক আছে, 4.5%। 2023 সাল এটা ছিল 6.8, 2024 সাল এটা ছিল 5.9, 2025 সালে উই আর এক্সপেক্টিং ইট টু বি 4.5। এইটা ছিল মূলত। এই তিনটা তথ্য আমাদের কাছে থাকলে আমরা সুন্দরটা ভূমিকা আমরা নিজেদের ভাষায় লিখতে পারি উইদাউট মেমোরাইজিং এনিথিং, ঠিক আছে। যে জিনিসটা আমি বারবার বলি, প্রত্যেকটা ক্লাসেই বলি, কিছু জিনিস তো জানতে হয়,
একদম লাইন টু লাইন পারলে খুবই ভালো, কিন্তু ম্যাক্সিমাম জিনিস পরীক্ষার খাতায় আপনাকে লিখতে হবে সিম্পল ধারণা থেকে। যারা কয়েকবার রিটেন পরীক্ষাদের এক্সপিরিয়েন্স আছে তারা এটা খুব ভালোভাবে জানবেন বা বুঝবেন। দেখবেন পরীক্ষার হলে আপনি মুখস্থ করে গেছেন এবং সেটা পরীক্ষার হলে মনে করে লিখতে পারা পয়েন্ট টু পয়েন্ট বা লাইন টু লাইন, ইটস কোয়াইট টাফ। রাদার আপনি যদি গল্পটা জানেন, ঘটনাটা যদি জানেন, হ্যাঁ, তাহলে আপনার লেখাটা এমনিতেই আসে, এত বেশি ওটা নিয়ে বদার করতে হয় না বা চিন্তা করতে হয় না। আর প্রতিদিন যদি একটু লেখার অভ্যাস আপনারা প্র্যাকটিস করেন, যে কোনো একটা টপিকে 2টা লাইন লিখতে প্র্যাকটিস করা ডেইলি, এটা চমৎকার একটা রেজাল্ট আপনাকে দিবে। সো দ্য সোর্স ক্যান বি নিউজ পেপার, দ্য সোর্স ক্যান বি এনি লেকচার শিট অর এনি বুক। সবচেয়ে ভালো হয় যদি আপনি নিউজ পেপার, সোর্স বলতে আমি বোঝাচ্ছি যে কোনটা থেকে টপিক পড়বেন বা কোন বিষয়বস্তু নিয়ে লিখবেন। একটা রিপিটেটিভ সাজেশন আমরা দেই যে নিউজ পেপারের যে সম্পাদকীয়গুলো আছে, আপনি সম্পাদকীয়টা একবার পড়ে আপনি গল্পটা বুঝে নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করেন। এখানে অনেক গ্রামার ভুল হবে, অনেক বানান স্পেলিং মিস্টেক যেটাকে আমরা বলি, বানান ভুল হবে, আপনি অনেক ওয়ার্ড জানবেন না, বাংলায় মাথায় আসবে হয়তো ইংরেজিতে আসবে না, এটা হবে। দিস ইজ ভেরি নর্মাল, দিস ইজ ভেরি এক্সপেক্টিং থিং। এটা নিয়ে ঝামেলা না, ঝামেলাটা হচ্ছে যারা এই প্রসেসের মধ্য দিয়ে যাবেন আসলে দিন শেষে তারাই গেইন করবেন। আর এই কষ্টটা যারা করতে চায় না, অনেকে আছে শর্টকাট খোঁজে। আর আমাদের তো সমাজে চটকদার বিজ্ঞাপনের অভাব নাই। আমরা আমাদের মধ্যে থেকে আমরা অনেকে বলি যে এটা করো সেটা করো, আমার কাছে আসো, কোনো কিছু পড়া লাগবে না, আমি যা বলে দিব, যে কটা পড়ে দিব এই করে বললেই হবে। ইটস নট দ্য রিয়েল থিং। বাস্তবতাটা হচ্ছে আপনাকে একটা মিনিমাম একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে যদি ফ্রি হ্যান্ড রাইটিং আপনি ভালো করতে চান। বি ইট ফোকাস রাইটিং, বি ইট এসে রাইটিং, বি ইট আর্গুমেন্টেটিভ রাইটিং। ওকে, আমরা হচ্ছে জাস্ট একটা গাইডলাইন দিতে পারি যে ওকে এইভাবে আপনি যান, বাট প্রসেসের মধ্য দিয়ে আপনাকেই যেতে হবে, কষ্টটা আপনাকে করতে হবে। যেমন আমরা আবার আজকের কথায় ফিরে আসি, আমরা কথা বলছি যে বর্তমান বিশ্বে যে অর্থনৈতিক চ্যালেঞ্জেস গুলো নিয়ে আমরা 2টা রেটকে বেশি ফোকাস করে কথা বলছি, একটা হচ্ছে গ্রোথ রেট, একটা হচ্ছে ইনফ্লেশন রেট। তো আমরা দেখার চেষ্টা করলাম যে গ্লোবালি গ্রোথ রেট কত, 3% বা 3.2% এরকম একটা রেট, ঠিক আছে। বিশ্বে অর্থনীতি এরকম ভাবে বাড়তেছে, 2023 সালেও এটা ছিল, 24 সালেও এটা, অ্যান্ড উই আর এক্সপেক্টিং গ্লোবালি যে 25 সালে এরকমই থাকবে, 3.2% এর মতোই থাকবে। এরপরে আমরা বললাম যেগুলো অ্যাডভান্সড ইকোনমিজ আছে বা অ্যাডভান্সড কান্ট্রিজ আছে, যেগুলো ডেভেলপড কান্ট্রিজ আছে, তাদের জন্য জিনিসটা একটু আলাদা। তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে 2023 সালে তাদের ইকোনমি গ্রো করেছিল বাই 1.6% করে, কিন্তু 24 সালে এটা 1.7 করে গ্রো করেছিল, অ্যান্ড 25 সালে এটা তারা আরো ভালো কিছু আশা করছে। দে আর এক্সপেক্টিং যে তাদের ইকোনমি 1.8 রেটে গ্রো করবে। এটা বলার পরে আমরা একটু বলেছি যে এই জিনিসটা এমার্জিং কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রির জন্য ব্যাপারটা তো ইজি না। তাদের ক্ষেত্রে এই বর্তমান প্রেক্ষিতে আপনারা জানেন যে সারা বিশ্বে শুধু বাংলাদেশ না, ডেভেলপিং কান্ট্রিগুলো অনেকগুলো শক, এক্সটার্নাল শক দ্বারা কিন্তু তারা এফেক্টেড হয়েছে। আমরা যদি কোভিড-19 এর কথা বলি, তারপর কোভিড-19 এর ইম্প্যাক্ট থেকে বিশ্ব বা দেশগুলো উত্তরণ করতে না করতে চলে আসছে আমাদের জিও পলিটিক্যাল ইস্যুসগুলো, রাশিয়া ইউক্রেন ওয়ার, তারপর চলে আসছে হচ্ছে মধ্যপ্রাচ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল প্যালেস্টাইন একটা ওখানে একটা টেনশন ক্রিয়েট করছে। তারপর এটার ইম্প্যাক্ট আমরা গত 2-3 দিনে দেখলাম লেবাননের উপরে পড়েছে, তাই না? এই যে ওদের যে কি বলে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেস, পেজার থেকে শুরু করে আর স্যাটেলাইট থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেস সেখানে ডিস্ট্রয় হচ্ছে। এই সব কিছুরই কিন্তু একটা একটা ইম্প্যাক্ট আছে। তো এই ইম্প্যাক্টগুলো ডেভেলপড কান্ট্রিজগুলোর জন্য টলারেট করা বা স্ট্রেস টেস্টিং এর মধ্যে দিয়ে যদি যায় দেশগুলো, আপনারা যারা ইকোনমিক্স বা বিবিএমবিএ পড়ে আসছেন তারা এই টার্মটা হয়তো বুঝবেন। স্ট্রেস টেস্টিং যদি আমরা বলি একটা দেশের ক্ষেত্রে বা কান্ট্রির ক্ষেত্রে, ডেভেলপড কান্ট্রিগুলোর জন্য স্ট্রেস টেস্টিং এর থ্রুতে এই শক অ্যাবজর্ব করা যতটা সহজ, ডেভেলপিং নেশন বা যারা এমার্জিং ইকোনমিজ বা এমার্জিং কান্ট্রি তাদের জন্য এত সহজ না। এই কারণে তাদের গ্রোথ রেটটা স্বাভাবিকভাবে কমে যাবে বা কম থাকবে। সো এই ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং সবারটা কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে 2025 সালে গ্লোবাল ইকোনমি ইজ এক্সপেক্টেড টু গ্রো বাই 3.2%। এটা ছিল আমাদের গ্রোথ নিয়ে আলোচনা। দেন উই টকড অ্যাবাউট ইনফ্লেশন। আমরা বলেছি যে সারা বিশ্বে ইনফ্লেশন সাধারণত কত থাকে, নিয়ার অ্যাবাউট 5-6, তাই না, 6.5। তো আমরা গ্লোবাল ইনফ্লেশন রেট যেটা এখানে বলেছিলাম যে 2023 সালে এটা ছিল 6.8, 24 সালে এটা এখন যাচ্ছে পৃথিবী 5.9 এরকম একটা ধারণা, আর 25 সালে গ্লোবাল ইনফ্লেশন উই আর এক্সপেক্টিং ইট উইল বি অ্যারাউন্ড 4.5। এটা ছিল আমাদের বেসিক ইন্ট্রোডাকশন। আমি আশা করি আপনারা মুখস্থ না করে এই গ্লোবাল ইকোনমি নিয়ে জিনিসটা অন্তত 5-7টা লাইন
গুছিয়ে লিখতে পারবেন যদি জিনিসগুলো, আবারও বলি, প্রথমে আমরা টার্গেট করব আমরা কি নিয়ে লিখছি। আমরা লিখছি গ্লোবাল ইকোনমি নিয়ে। গ্লোবাল ইকোনমি নিয়ে আমি এভাবে বলেছিলাম যে ইকোনমিতে গ্রোথ রেট আর ইনফ্লেশন দে ওয়ার্ক লাইক আ মিরর। আপনি এই দুইটা রেট দেখে বুঝতে পারেন, এটা মোটামুটি ধারণা নিতে পারেন রিগার্ডিং ইকোনমি। সো আমরা এই দুইটা রেট নিয়ে একটু কথা বলবো আমাদের ইন্ট্রোডাকশনে। আমাদের চ্যালেঞ্জেস গুলো তো আছে, উই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট লেটার ইন ডিটেলস, বাট ভূমিকাতে আমরা শুরুতে দিলাম যে এটা বর্তমানে গ্রোথ রেট গ্লোবালি ডেভেলপ কান্ট্রিগুলোর জন্য এটা, কিন্তু ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য এটা গ্লোবালি আশা করতেছি এটা হবে। ফাইন, 23-এ এটা ছিল, 24-এ এটা হচ্ছে, 25-এ উই আর এক্সপেক্টিং টু বি দ্যাট। এই গ্রোথ রেটের কথা
দেখেছি, তারপর আমরা শেষে দেখলাম যে ক্লাইমেট চেঞ্জ, এরপর আমরা ট্রেড ফ্র্যাগমেন্টেশনও দেখেছিলাম। ওকে, ক্লাইমেট চেঞ্জ এগুলো আলোচনা করে এখন আমরা আবার ক্লোজিংটা খুবই ফোকাস করব। ইন্ট্রোডাকশন যত চমৎকার করে আমরা লিখেছি, উই হ্যাভ টু এনশিওর যে আমাদের ক্লোজিংটাও যাতে খুব চমৎকার একটা সুন্দর একটা উপসংহার আমরা টানতে পারি, তাহলে আমাদের লেখার স্ট্যান্ডার্ডটা বাড়বে। আমরা সময় কম পাবো পরীক্ষার হলে, এই কম সময়টাকে বেস্ট ইউটিলাইজেশন করে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের একটা চমৎকার স্টার্ট দরকার, আমাদের এন্ডিংটাও খুব চমৎকার দরকার। আপনারা এতক্ষণ খুব মনোযোগের সাথে আমাকে সাপোর্ট করেছেন, আবার একটু সময় পাশে থাকেন, সাথে থাকেন, আমরা একটা ভালো এন্ডিং আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, একটু মনোযোগ দিন। আচ্ছা, একটু টেকনিক্যাল একটা ইস্যুজ হয়েছে, একটু থাকেন সাথে। এই ভাইয়া কাউকে পাঠান তো ভাই। না না, একটু হ্যাঁ হ্যাঁ তা বলবো, এটা কাটেন তো, এটা okay. So we will talk about a very nice conclusion. একটু মনোযোগ দিন, সাথে থাকেন, কনক্লুশনটা দেখার আমরা চেষ্টা করব। তো আমরা এভাবে বলবো যে to overcome the crisis, যে ক্রাইসিস গুলো বা যে চ্যালেঞ্জেস গুলো আমরা তখন ধরে দেখলাম, এই চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করার উপায়টা কি বা কিভাবে করব। সো টু ওভারকাম দিস ক্রাইসিস ফর ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ, governments all over the world have to introduce various measures such as increasing public spending, providing support to recapitalize the long financial institutions, injecting liquidity by central banks, easing the lending norms, and so on. এই পরের লাইনটা একটু দেখেন। Collective measures must be taken by world leaders to tackle issues like climate change and geopolitical tensions. কালেকটিভ মেজার নিতে হবে, একা একা এটা পারা যাবে না। যারা বিশ্ব নেতা আছে বর্তমান বিশ্বে, ওয়ার্ল্ড লিডার্স, দে মাস্ট ওয়ার্ক টুগেদার টু ট্যাকল দিস ইস্যুস। তারপর কি বলেছি আমরা দেখেন, উই অল মাস্ট আন্ডারস্ট্যান্ড, আমাদের সবাইকে একটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? উই অল মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট উই শেয়ার দ্য সিঙ্গেল মাদার আর্থ, আমরা একটাই মাতৃ পৃথিবী, পৃথিবী মাতৃকা যেটাকে আমরা বলি, সেটা শেয়ার করি। ওয়ার এভরি ওয়ান ইজ কানেক্টেড, যেখানে সবাই কিন্তু সংযুক্ত। টু রিমেইন হ্যাপি অ্যান্ড সাউন্ড, ওয়ান কান্ট্রি মাস্ট এনশিওর দ্য সেম ফর দ্য আদার। একটা দেশকে যদি সুস্থ স্বাভাবিক থাকতে হয়, তাহলে ওই দেশকে অন্য দেশগুলোকেও সুস্থ স্বাভাবিক রাখতে হবে বা ওভাবে তাকে চিন্তা করতে হবে। অ্যান্ড অনলি বাই ডুইং সো, এইটা করার মাধ্যমে বা এইভাবে কাজ করার মাধ্যমে টুগেদার উই ক্যান ওভারকাম দ্য গ্লোবাল ক্রাইসিস। এইটা খেয়াল করেন, আমরা শুরুতে গ্লোবাল ক্রাইসিস নিয়ে কথা বলেছি, কেন হচ্ছে কি হচ্ছে, আমরা চেষ্টা করেছি যে কিভাবে আমরা এই ক্রাইসিস গুলো সলভ করব। যে ক্রাইসিস আছে, সমস্যা আছে, কিন্তু তার মানে এই না যে এই সমস্যাগুলো সমাধান নেই। উই হ্যাভ ফোকাসড অন কালেকটিভ মেজার্স। বিশ্ব নেতারা যদি এক হয়ে কাজ করে, এই গ্লোবাল মেজার্স, গ্লোবাল চ্যালেঞ্জেস যেগুলো আছে, এগুলো সবগুলোই সমাধান করা সম্ভব। এইভাবে আমরা একটা ভালো কনক্লুশন ড্র করতে পারি। ঠিক আছে, আপনাদের সাথে আমার আবার পরবর্তী কোনো সেশনে বিস্তারিত কথা হবে, আমরা টপিক ওয়াইজ ধরে কথা বলবো। আপনাদের সাথে আমাদের শ্রদ্ধেয় আরেকজন স্যার এখন বিস্তারিত একটু কথা বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি চাইবো যে আপনারা আমার উপদেশগুলো একটু শুনবেন, বিশেষ করে রেগুলার নিউজ পেপার পড়া, রেগুলার লেখার প্র্যাকটিস করা, এগুলো আপনাদের জন্য বাস্তবেই অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, আপনাদের সাথে ভাইয়া কথা বলবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, অত্যন্ত চমৎকার একটা সেশন স্যারের সাথে আপনারা করলেন। আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু যদি কমেন্টসে জানাতেন। যারা জুমে আছেন তারা একটু জানাবেন এবং লাইভে যারা আছেন তারা একটু জানাবেন যে আজকের ক্লাসটা কেমন লেগেছে এবং আপনারা এই ধরনের লাইভ ক্লাস আর চান কিনা, আমরা আগামীতে দিব কিনা একটু যদি জানাতেন প্লিজ। আর আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে, মেসেজটা আমরা দিব, তার আগে একটু জেনে নিই যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর। তারপরে সুজন লিখেছেন ভেরি হেল্পফুল, জুমে লিখেছে ভালো লেগেছে, আরো লাইভ ক্লাস চাই। জি স্যার, খুব ভালো, হেল্পফুল, বেস্ট। আফিয়া তাসনিম লিখেছে বেস্ট। জাহিদ লিখেছে এক্সেলেন্ট। জি স্যার, কন্টিনিউ
কইরেন আর আগে দিলে পেজে বলতেন ক্লাস টাইম। ঠিক আছে, এটা জানাই দিব না ইনশাল্লাহ। তারপরে want more class like this, অনেক ভালো স্যার, যাক অনেক ভালো লেগেছে আপনাদের, বুঝতে পারতেছি। ইনশাল্লাহ আমরা আরো এই ধরনের ক্লাস দিব। আপনাদেরকে একটা মেসেজ আমরা জানাই দিই যে আগামী মাসের ফার্স্ট উইকে আমরা নতুন একটা রিটেন ব্যাচ চালু করছি। এই রিটেন ব্যাচ উপলক্ষে আমাদের গতকালকে একটা সেমিনার হয়েছে রাত 8:30টায়। সেমিনারে আমাদের রেগুলার কোর্স ফি হলো আপনার 4000 টাকা। সেই 4000 টাকার আমরা 50% ডিসকাউন্ট দিয়েছি। 50% ডিসকাউন্টে আজকে এই অফারটা শেষ হচ্ছে। আজকে মধ্যে যারা ভর্তি হবেন রিটেন কোর্সে ব্যাংক জব, তারা 2000 টাকায় ভর্তি হতে পারবেন। এবং এই যে রিটেন কোর্স আমাদের এটা প্রিমিয়াম রিটেন কোর্স। এইখানে আপনি ব্যাংক জব রিটেনের পাশাপাশি পেট্রো বাংলা, তারপরে আপনার দুদকের বলেন, তারপরে আপনার এনএসআই এর বলেন, তিতাস গ্যাস, এই রিটেন পরীক্ষাগুলো আপনার ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এই ধরনের আমাদের একটা কোর্স প্ল্যান তৈরি করা হয়েছে। আর আগামীকালকে আমাদের যদি কেউ ভর্তি হতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 2500 টাকা দিতে হবে। আর আমাদের এই ক্লাসগুলো হবে জুমে, ক্লাসগুলো রেকর্ড থাকবে, ডিজিটাল বোর্ডে ক্লাস হবে, ক্লাসগুলো লাইফ টাইম রেকর্ড পাবেন। আমরা এরপরে কিছু ম্যাথ ক্লাস দিব, ম্যাথ ক্লাসের ফ্রি ক্লাস যাবে ম্যাথ ক্লাস, তারপরে জিকে একটা ফ্রি ক্লাস যাবে। তারপরে আমরা রেগুলার ব্যাচে যারা ভর্তি অলরেডি হয়ে গেছে, আমাদের এ পর্যন্ত প্রায় 60 জন মতন ভর্তি হয়ে গেছে রিটার্ন ব্যাচে। তো আমাদের আরো অল্প কিছু সিট সংখ্যা ফাঁকা আছে। আমরা কিছু বেসিক ক্লাস দিব। বেসিক ক্লাসগুলো শেষ হলে তখন আমরা একদম আগামী মাসের ফার্স্ট উইক থেকে রেগুলার ক্লাস শুরু করব। কোনটা রুটিন দিয়ে দাও, ওখানে দিয়েছে। আচ্ছা, ক্লাস কোথায় হবে? ক্লাসগুলো হবে আমাদের জুমে হবে, ক্লাসগুলো জুম হবে এবং রেকর্ড থাকবে। কোর্স ফি কোর্স করতে কত দিন হবে? কোর্সে আমাদের এটা 4 মাসের কোর্স। হ্যাঁ, 2.5 মাসের মূলত কোর্স। এক্সাম নিয়ে আপনার 4 মাসের 3.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। স্যার পেড ব্যাচে কত দিন চলবে? পেড ব্যাচে 2.5 থেকে 3 মাস। টাইম কখন? রাত্রে 8:30, 8টা বা 9টা এরকম হবে আপনার। হ্যাঁ, মানে আমাদের 8টা বা 9টা এইটাই টাইম। কখন এটা বলছি? পিডিএফটা চাই। আচ্ছা, পিডিএফটা দেওয়া হবে আপনাদেরকে। যারা পিডিএফ নিতে চান তারা আমাদের একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আমাকে নক দিলে আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা পিডিএফ দিব আপনাদের। নোট কোনটাতে? ক্লাসে। আচ্ছা, এইটা হলো আমার জিরো 1 8 9 6 22 42 11। এইটা আমার নাম্বার। আর আমার ফেসবুক আইডি হলো আপনার হাবিব তপু। এখানে এটাতে নক দিলে আমরা আপনাকে পিডিএফটা দিয়ে দিব এটা। আর আমাদের আরেকজন স্যার আছেন, উনি কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আপনাকে দিবে। 1 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো। স্যার চলে আসছেন, স্যার যদি কিছু বলতেন। এখানে ওনারা আমাদের তৌহিদ স্যার একটা ফোকাস রাইটিং এর সেশন শেষ করেছে। নতুন ব্যাচের অফার সম্পর্কে আমি ওনাদেরকে অবগত করেছি। আপনার কোনো পরামর্শ থাকলে? আচ্ছা, এখন যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, এই দেখবেন যে রিটেনটার গুরুত্ব কিন্তু বরাবরই স্যার বলেন এবং আমরাও কিন্তু বলি। দেখেন, রিটেনটা যদি ভালো করা যায় একটা জব হবেই হবে, কোনো মিস নাই। রিটেনে দেখেন ব্যাংকের এই যে সিলেবাসটা আছে, এইখানে বিশেষ করে হচ্ছে ট্রান্সলেশন কিভাবে করবেন, ঠিক আছে, কিছু সবকিছুর তো কিছু কৌশল থাকে। এই কৌশলগুলো মূলত আপনাদের জানা উচিত যে আপনি যে কম্পিটিশন বর্তমান, আপনি অন্য 10 জন থেকে কেন একটু এগিয়ে থাকবেন এইসব কৌশলের মাধ্যমেই। দেখবেন যে আপনি একটা ম্যাথ করে আসছেন, আপনি জানেন যে এই ম্যাথে 5-এর মধ্যে 5ই আমি পাবো, কিন্তু আপনি পাচ্ছেন না, নাম্বার 2 কমাই দিছে, কেন দিছে? এইগুলোই কিন্তু শিখবেন আপনারা যে এই ল্যাকিংসের জন্য এখানে নাম্বার 1 কাইটে দিচ্ছে, ঠিক আছে। এরপরে ফোকাসের যে সেন্টেন্স স্ট্রাকচার, এটা আসলে আপনার ঠিক আছে কিনা, এইগুলো মূলত ভুল ধরাই দিবেন। আপনারা পারেন, যারা রিটেন পরীক্ষা দিবেন
মানে এমসিকিউ পাস করেন তারা কিন্তু মোটামুটি ভালো পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় যেন ভুল ভ্রান্তি না হয় এইগুলো ধরাই দিবেন জাস্ট স্যাররা। দেখেন আমি যদি একটু দেখাই যে আমাদের গতকালকে কিন্তু আমরা বেস ঘোষণা করছি, একটু দেখেন সবাই যে এখানে কিন্তু অলরেডি 49 ভর্তি হয়ে গেছে। 49 এর মধ্যে আমরা হয়তো 3-4 জন আছি, তার মানে হচ্ছে 45। এই যে আমাদের প্রাইভেট যে গ্রুপটা আজকে স্যার ভর্তি হয়েছে আরো প্রায় 15 জন। হ্যাঁ, এই যে আরো আজকে 15 জনের মতো না, তার মানে তাদেরকে অ্যাড করানো হয় না। দেখেন এই যে এইখানে এটা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপ, তার মানে হচ্ছে অসংখ্য স্টুডেন্ট কিন্তু রিটেন করতে চায়। দেখবেন আপনাদের মধ্যে যে অনেকে আমাদের সাথে যুক্ত হবেন এবং দেখবেন যে যারা রিটেন ভালো তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হবেন। কেন? এটা প্র্যাকটিস রাখার জন্য। এখন তো কোনো পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হবে 2 মাস 3 মাস পরে। এখন এই সময়টা যদি আপনি কাজে না লাগান, যদি আউট অফ প্র্যাকটিসের বাইরে থাকেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই ভুল হবে, আপনারা ট্র্যাকলেস হয়ে যাবেন। এই জন্য আমি বলি যে আমরা তো 2000 টাকার মাত্র একটা অফার দিয়েছি, এই অফারটাতে আপনি যুক্ত হয়ে রিটেনটার সাথে থাকেন এবং এই যে তহিদ স্যার ক্লাস নিলেন, এরকম ভাবে প্রত্যেকটা ক্লাস হবে। যে কোনো জায়গায় অন্তত খাতাটা একটু চেক করান যে আমি একটা লিখছি, একটা ফোকাস আমি লিখছি, কয়েকটা সেন্টেন্স লিখছি, এটা কোনো ভুল আছে কিনা স্যার প্লিজ একটু দেখে দেন। এই সব ব্যাপারে আমরা কিন্তু হেল্প করব। হ্যাঁ, আপনি সরাসরি স্যারদের সাথে কানেক্ট যদি নাও হইতে পারেন, দেখেন এই স্যারের একটা হট নাম্বার আছে 11, আমার 10 আছে 10। আমরা কিন্তু সবসময় ফেসবুকে থাকি, অথবা বাপ্পি দাস, এই মানিক তপু, হাবিব তপু, 2টার আইডি, যে কোনো আইডিতে যদি নক দেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আমরা কিন্তু সর্বদা আপনাদের পাশে আছি। স্যার একজন ফোন করেছে, সপ্তাহে মানে এসএমএস দিয়েছে সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে ক্লাস হবে 3 দিন। 3 দিন সপ্তাহে ক্লাস হবে 3 দিন, এবং 3 দিনই এই রাত 8টায় ক্লাস হবে। কারণ কি বলেন? কারণ হচ্ছে স্যাররা যারা ক্লাস নেবেন তারা সবাই হচ্ছে অফিসার, এই অফিস করবেন, এরপর এসে ক্লাস নেবেন। এই জন্য আমরা এটা রাত 8টায় রেখেছি। আপনারা যুক্ত হয়ে যান, আশা করছি এটা এক্সট্রা অর্ডিনারি একটা কোর্স হবে। আমরা রিটেনে আগে যে 2টা বেস করাইছি, এটা আমরাই হ্যাপি ছিলাম না, কিন্তু 3 নম্বর বেসে বিশ্বাস করেন একদম বুকে হাত দিয়ে বলতে পারি যে এইটা দারুণ একটা কোর্স হবে এবং আপনারা হ্যাপি থাকবেন। যদি কেউ হ্যাপি না হন, একটু আমাদের বললেন যে ভাই আমাদের টাকাটা ব্যাক দেন, ব্যাক দিয়ে দিব। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আমাদের পরবর্তী আরেকটা সেমিনার আছে, সেই সেমিনারের সাথে অনেকেই চাইলে যুক্ত হতে পারেন যারা নতুন আছেন। যারা আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের বেসিক ভালো না, যারা এমসিইউ আগে কখনো টিকেন নাই, অথবা এমসিকিউতে বেসিকটা অত ভালো না, তারা এই কোর্সে আসার দরকার নাই প্লিজ। হ্যাঁ, আমরা শুধু টাকার জন্য এই কোর্সটা করাচ্ছি এরকমটা না, আমরা চাই এই কোর্সের প্রত্যেকটা স্টুডেন্ট অফিসার হবে। যাদের বেসিক দুর্বল, আপনি প্রিলি প্লাস রিটেন ওইটাই যান, শুধু রিটেনে তারাই আসবেন যাদের বেসিকটা একটু ভালো। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি ক্লোজ করব। আইনুলের পক্ষ থেকে টি-শার্ট চাই একটা। হ্যাঁ, ঠিক আছে, মিউট করে লাইভ ক্লোজ করছেন?